আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন। নিয়মিত আমরা লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের সার্জিক্যাল বিষয়গুলো নিয়ে রিসার্চ, গবেষণা ও সার্জিক্যাল চিকিৎসা দিয়ে থাকি। আজকেও একজন পেশেন্টের সার্জারি করতেছি। উনি দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সমস্যায় ভুগতেছিলেন। নিয়মিত আমাদের সার্জিক্যাল টিমের অনেক সদস্য থাকেন, ঠিক তেমনইভাবে আমাদের সাথে অনেক সার্জন আছেন। সাথে আছেন আমাদের একজন অভিজ্ঞ হেপাটোবিলিয়ারি অ্যানাস্থেসিওলজিস্ট ডাক্তার মাহিন মুনতাকিম। ম্যাক্সিমাম সময়ে মাহিন আমাদের অ্যানাস্থেসিয়ার পার্টটা সামাল দেয়। এটা খুবই একটা চ্যালেঞ্জিং পার্ট, পেশেন্টকে অজ্ঞান করা এবং খুব সুন্দরভাবে অপারেশন শেষে রোগীকে তুলে আনা, যেটা উনি খুবই দক্ষতার সাথে কাজটি করে যাচ্ছে। আর আজকে যে পেশেন্টের অপারেশন করতেছি উনি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। যে কথাগুলো আমি প্রায় বলে থাকি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী সাধারণত পেটের উপরিভাগে বা ডানে বা বামে বারবার ব্যথা হয়, ব্যথাটা পিঠের দিকে যায় এবং ডিজিজটা যত বাড়তে থাকে একটা পর্যায়ে গিয়ে রোগীর ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমতে থাকে, ডায়াবেটিস হয়। আজকে যে রোগীর অপারেশন করতেছি উনি একজন মহিলা রোগী, বয়স 40-এর কাছাকাছি। লাস্ট 15 বছর ধরে এ ধরনের ঘটনা ওনার চলতেই আছে। বারবার পেটে ব্যথা হয় এবং হসপিটালে ভর্তি হয়, সাথে ক্ষুধামন্দা দেখা দিয়েছে এবং লাস্ট 2 থেকে 3 বছর ধরে ওনার ওজন কমতেছে এবং কিছুদিন ধরেই ওনার ডায়াবেটিসের সমস্যাও দেখা দিয়েছে। এতদিন ধরে ওনাকে বিভিন্ন ধরনের মেডিসিনের মাধ্যমে চিকিৎসা চলতেছিল, কিন্তু কিছুটা রেসপন্স করছে, একবারে ফুল রেসপন্স করে না। তবে আমরা এটাও জানি যে কোনো ট্রিটমেন্টই ফুল রেসপন্স করে না। আর এই ট্রিটমেন্ট যে যখনই যেটা দেওয়া হয়, মূল উদ্দেশ্য থাকে সিমটমসটাকে রিলিভ করা এবং রোগের যে স্পিড বা গতিটাকে কমিয়ে দেওয়া। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই রোগীকে একটা পর্যায়ে গিয়ে সার্জারিতে যেতে হয়। এত বছর ওনার মেডিসিন দিয়ে ঔষধ চলতেছিল, আজকে আমরা ওনার সার্জারি করতেছি। সার্জারির কিছু নির্দেশনা আছে যে কখন সার্জারিতে যেতে হয়। যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের মেডিসিন দিয়ে পেইন কন্ট্রোল হয় না, মেডিসিন বলতে একেবারে সর্বোচ্চ যে মেডিসিন সেটা হচ্ছে মরফিন, প্যাথিডিন, যখন এটাও কাজ করে না তখন সাধারণত সার্জারিতে যাওয়া হয়। এবারেও যখন প্যানক্রিয়াসের নালীটা সাধারণত 2 to 3 মিলিমিটার থাকে, এটা যখন বড় হয়ে অর্থাৎ 7 মিলিমিটার বা তার বেশি হয় তখন সাধারণত সার্জারি করা হয়। এবং অনেক ক্ষেত্রেই প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের প্যানক্রিয়াসের নালীতে শেষ স্টেজে গিয়ে নালীর ভিতরে পাথর জমা হয়, তখন অপারেশনে যাওয়া হয়। আরেকটা ব্যাপার, যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের প্যানক্রিয়াটিক হেড রিজিয়নে কোনো ম্যাস বা টিউমারের মতো সন্দেহ হয় তখনও কিন্তু সার্জারি করা হয়। তাহলে আমরা বুঝলাম যে যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের ব্যথা থাকে, সেই ব্যথা কোনো কিছু দিয়ে কন্ট্রোল হয় না এবং প্যানক্রিয়াসের নালীতে যখন অনেক মাত্রা স্টোন থাকে এবং প্যানক্রিয়াসের হেডের রিজিয়নে কোনো একটা টিউমারের মতো থাকে, সাধারণত এই 3 ক্ষেত্রেই সার্জারি করা হয়। আজকে আমরা যে রোগীর কথা বললাম, আমরা সার্জারি করছি। আমরা অলরেডি পেটের মধ্যে ঢুকছি। আপনারা আমার হাতে যে অর্গানটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে প্যানক্রিয়াস। এটা আসলে খুব সহজভাবে দেখার কথা নয়। এই পর্যায়ে যেটা আমাদের 1 ঘন্টা লেগেছে। প্রথমে আমরা পিত্তথলিটা কেটে ফেলেছি, পিত্তথলিটা কাটি, তারপরে পাকস্থলীর পিছনেই থাকে হচ্ছে প্যানক্রিয়াস। আপনারা যদি একটু দেখেন, এই হচ্ছে পাকস্থলী। পাকস্থলীটাকে কোলন থেকে আলাদা করতে হয়, আলাদা করে আমরা প্যানক্রিয়াসের ভিতরে যাই। এরপরে আমরা প্যানক্রিয়াসটাকে শনাক্ত করি, বিশেষ করে প্যানক্রিয়াসের নালীটা। এখন আমি প্যানক্রিয়াস শনাক্ত করার পরে আমি প্যানক্রিয়াসের নালীটা লম্বালম্বি ভাবে কেটেছি। এই যে দেখছেন ফাঁকা হয়ে আছে মানে প্যানক্রিয়াসের নালীটা আমি কেটেছি। আপনারা দেখেন যে আমি কিভাবে স্টোন বের করতেছি। এই যে দেখছেন, এই একটা স্টোন, এই যে স্টোন বের হচ্ছে একের পর এক। আমরা বেসিক্যালি সমস্ত স্টোন বের করে নিয়ে আসবো। এই রোগীর স্টোনের মাত্রা খুব বেশি ছিল না, আমরা আরো স্টোন বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে দেখছি আমরা একের পর এক স্টোন আসতেছে। এই প্যানক্রিয়াসের আমরা যে বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি যে 4টা অংশ, এটা হলো হেড রিজিয়ন, এটা হচ্ছে নেক, এইটা হলো বডি এবং আরো নিচের দিকে গিয়ে হচ্ছে টেল। আমরা হেড টু টেল এখানে যেখানে যেখানে স্টোন আছে সবগুলো স্টোন আমরা বের করে নিয়ে আসবো। অনেকগুলো স্টোন। এই স্টোনগুলো শেষ মুহূর্তের যে স্টোন যেগুলো বের করছি, এই স্টোনগুলো বের করা অনেক টাফ। এই ক্ষেত্রে অনেকগুলো টেকনিক ইউজ করতে হয়। সার্জনকে খুবই অভিজ্ঞ এবং স্কিলড হতে হয় প্যানক্রিয়াসের সার্জারি করার ক্ষেত্রে। বিশেষ করে যদি সার্জন হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন হয়, তাদের জন্য এই অপারেশন করাটা কম্প্যারেটিভলি ইজি। অবশ্য জেনারেল সার্জনরাও, অনেক সিনিয়র সার্জনরা অপারেশনটা করে। শেষ মুহূর্তে প্যানক্রিয়াসের ভিতর থেকে স্টোন বের করা অনেক টাফ, কারণ হচ্ছে এমনভাবে ভিতরে লুকিয়ে থাকে যে বের করা যায় না। এই জন্য আমরা অনেকগুলো টেকনিক ইউজ করি। ঠিক পিছন দিক থেকে আমরা প্যানক্রিয়াসের হেডটাকে সেপারেট করে রাখি রেক্টোপেরিটোনিয়াল অর্গান থেকে। ডিউডিনামকে যদি আমি আলাদা করি, ডিউডিনামের ভিতরেই থাকে প্যানক্রিয়াসের হেড। আমি ডিউডিনামটাকে ককারাইজ করে
ঠিক হৃদয়ের নিচে যদি হাতটা রাখি, যাতে সুবিধা হয় নিজে বাম হাত থেকে ফিল করে ডান হাত থেকে স্টোনগুলো বের করতে পারি। এই টেকনিকটা যদি প্রয়োগ করে না হয় সেক্ষেত্রে অনেক সময় স্টোন থেকে যায়, বের করা সম্ভব হয় না। তবে এটাও ঠিক, সমস্ত টেকনিক ব্যবহার করার পরেও কিছু স্টোন থাকে প্যানক্রিয়াসের ডাক্টের ভিতরে, না প্যানক্রিয়াসের প্যারেনকাইমার মধ্যে, সেই স্টোনগুলো রোগীর খুব বেশি ক্ষতি করে না, বাট ওই স্টোনগুলো কিন্তু ডাক্টে যেহেতু না সেক্ষেত্রে বের হবে না, আর ওগুলো বের না হলেও সমস্যা না। কিন্তু প্যানক্রিয়াসের নালীর ভিতরে যে স্টোনগুলো, বিশেষ করে হেড রিজনে, সেই স্টোনগুলো আপনাকে বের করতে হবে। এবার আবার আপনাদেরকে একটু প্যানক্রিয়াসের ফিল্ডে নিয়ে আসি, আবার একটি স্টোনগুলো আপনাদেরকে দেখানোর বা বোঝানোর সুবিধার্থে আবার ওখানেই আমার রেখেছি। দেখেন যে এই স্টোনগুলো আমরা এই যে সব তুলতেছি। দেখেন যে একেবারে এই যে একটা, এটাকে দেখলে এখন বর্তমানে একটা ছোট বা চিকন খালের মতো বা নালার মতো বা নালী যাই বলেন না কেন সেটা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে প্যানক্রিয়াসের যে ওয়ালের সামনের ভাগ আমরা পুরোটা তুলে ফেলছি, তুলে সকল তারপরে ভিতরে যে স্টোন ছিল সেই স্টোনগুলো এক এক করে সব বের করে ফেলছি। এখন আমরা দেখলাম বিভিন্নভাবে চেক করে এর ভিতরে কোনো ধরনের স্টোন আর অবশিষ্ট নাই। এখন আমরা যে কাজটা করব, এই যে প্যানক্রিয়াসের ক্যানেলটা এক্সপোজড হয়ে আছে, ওপেন হয়ে আছে, এখন এখান থেকে তো প্রতিদিন রস তৈরি হয়। আপনারা জানেন প্যানক্রিয়াস প্রতিদিন 1 লিটার রস তৈরি করে, সেই রসটা এই নালী দিয়ে এই যে ভিতরের দিকে আমি যে ইনস্ট্রুমেন্ট এটা যে পাঠিয়েছি, এটা হচ্ছে খাদ্যনালীতে গিয়ে শেষ হয়। যেহেতু সামনের অংশ নেই, তাহলে কি রসটা বাইরে থেকে বের হয়ে আসবে। সেটা বন্ধ করার জন্য আমরা এখন খাদ্যনালী কেটে এনে এখানে খাদ্যনালীটা জোড়া লাগিয়ে দেবো। এটাকে বলা হয় এক ধরনের বাইপাস অথবা প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি। তাতে সুবিধা হচ্ছে প্যানক্রিয়াসের রসটা এদিক থেকেও খাদ্যনালীতে যাবে ন্যাচারাল পথে, আবার যে বাইপাস থাকবে সেই বাইপাস থেকেও খাদ্যনালীতে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি ভবিষ্যতে ছোট ছোট কোনো স্টোন হয়, খুব ইজিলি খাদ্যনালীতে বের হয়ে চলে যাবে বাইপাস দিয়ে। আর আগে যে এই রিজিয়নে স্টোন ছিল, স্টোনের কারণে প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস পরিপূর্ণভাবে খাদ্যনালীতে যেতে পারতো না, অল্প অল্প যেত, এখন পরিপূর্ণভাবে আবার খাদ্যনালীতে আসতে পারবে। এটাই হচ্ছে এই সার্জারির বড় ধরনের বৈশিষ্ট্য বা সুবিধা। আমরা এই বাইপাস করার পরে যে কাজটা আমরা করব শেষের দিকে, যে এই প্যানক্রিয়াসে যে পেইন হয়, সেই পেইনটা এইখানে কিছু নার্ভ বান্ডেল থাকে যেটাকে বলা হয় সিলিয়াক প্লেক্সাস, সেটা দিয়ে ব্রেইনে পৌঁছায়। আমরা সেই সিলিয়াক প্লেক্সাসটাকে অ্যালকোহল দিয়ে বন্ধ করে দেব। আপনারা এতক্ষণ দেখতেছিলেন যে আমরা প্যানক্রিয়াসের নালী থেকে কিভাবে স্টোনগুলো বের করেছিলাম। বের করার পরে দেখছিলেন এক্সপোজড পাস্ট বার্ন, অর্থাৎ প্যানক্রিয়াসের নালীটা ওপেন হয়েছিল। এখন দেখেন প্যানক্রিয়াসের নালীটা আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এর কারণ হয়েছে যে এই প্যানক্রিয়াসের নালীর সাথে আমরা খাদ্যনালীকে জোড়া লাগিয়ে দিয়েছি। এই যে আপনারা কিছু সুতার মাথা দেখতেছেন, সুতার ম্যাটেরিয়ালস, আর এটা হলো খাদ্যনালী, খাদ্যনালীর সাথে, আর এটা হচ্ছে প্যানক্রিয়াসের নালী, খাদ্যনালীর সাথে প্যানক্রিয়াসের নালীকে জোড়া লাগিয়ে দিয়েছি, যেটাকে বলা হয় এক ধরনের বাইপাস। এখন সুবিধা হবে প্যানক্রিয়াস থেকে নির্গত যে হজমি রস বা প্যানক্রিয়াটিক জুস খুব ইজিলি খাদ্যনালীতে চলে যাবে, এবং ভবিষ্যতে যদি প্যানক্রিয়াসের নালীতে স্টোন হয়, সেই স্টোনগুলো খাদ্যনালীতে খুব সহজেই খাদ্যনালীতে চলে যাবে এবং মল দিয়ে বের হয়ে যাবে। এবার লাস্টলি আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে সিলিয়াক প্লেক্সাস ব্লক। খুব সংক্ষেপে যদি আমি একটু রিক্যাপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা শুরু থেকে কি করেছি। প্রথমে রোগীকে অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ঘুম পাড়ানো হয়েছে, তারপরে পেটের মিড লেন দিয়ে ইনসেশন দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ঢোকা হয়েছে, ঢোকার পরেই পিত্তথলিটাকে কেটে বের করা হয়েছে, তারপরে পাকস্থলীটাকে সরিয়ে প্যানক্রিয়াসে যাওয়া হয়েছে, প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে সকল স্টোন বের করে ফেলা হয়েছে। স্টোন বের করার পরে প্যানক্রিয়াসের নালীর সাথে, যেহেতু ওটা ওপেন আছে, সেখানে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে বা বাইপাস করা হয়েছে। সর্বশেষ কেমিক্যাল নিউরোলাইসিস অর্থাৎ অ্যাবসোলিউট অ্যালকোহল দিয়ে সিলিয়াক প্লেক্সাস ব্লক করা হয়েছে। এখন আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আবার সুতা দিয়ে ক্লোজ করে দেব, এবং আশা করছি রোগী 4 দিন পরে খেতে পারবে। আমরা সাধারণত অপারেশনের 5 দিন পরে রোগীকে ছুটি দিই। বলছিলাম যে রোগীর এক্স-রে এবং এমআরসিপিটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন যে রোগীর সার্জারিটা দেখতেছিলেন, তার এমআরসিপিটা, এই এমআরসিপি হচ্ছে এক ধরনের এমআরআই, যেটা দিয়ে লিভারের ভিতরে যে পিত্তনালী, বাহিরের পিত্তনালী, প্যানক্রিয়াসের নালী, পিত্তথলি, এই অর্গানগুলো খুব ভালোভাবে দেখা যায়। আপনারা যদি এই এমআরসিপিটা দেখেন তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারবেন। এই এখানে দুটো সাদা নালীর মতো দেখা যাচ্ছে, একটা নালী আছে আড়াআড়িভাবে, আর একটা নালী আছে লম্বালম্বিভাবে। লম্বা যে নালীটা বের হয়েছে এটি হচ্ছে পিত্তনালী, যেটা লিভারের ভিতর থেকে বের হয়েছে। এটি সাধারণত
4 মিলিমিটার চওড়া থাকে। আর আড়াআড়ি যে নালীটা দেখছেন এটি হচ্ছে প্যানক্রিয়াসের নালী। এই প্যানক্রিয়াসের নালী এবং পিত্তনালী নিচের দিকে এসে একত্রিত হয়ে খাদ্যনালীতে গিয়ে শেষ হয়। এখন আপনারা দেখেন এই প্যানক্রিয়াস নালী যেটা আপনারা দেখছেন এটি সাধারণত এই হেড রিজিয়নে 3 মিলিমিটার থাকে এবং বডির দিকে 2 মিলিমিটার এবং টেইলের দিকে 1 মিলিমিটার থাকে। কিন্তু আপনারা এইখানের পিকচারে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পিত্তনালী থেকে প্যানক্রিয়াসের নালীটা প্রায় ডবল হয়ে আছে। দ্যাট মিনস পিত্তনালী যদি 4 মিলিমিটার হয়, আমি যদি এটাকে স্বাভাবিক মনে করি তাহলে এটি এখন 8 মিলিমিটার আছে। অথচ ঘটনাটা উল্টো ঘটা উচিত ছিল। সেটি হলো প্যানক্রিয়াসের নালী চওড়ায় যতটুকু থাকবে ঠিক তার অর্ধেক থাকবে হচ্ছে এই প্যানক্রিয়াসের নালী। তার অর্থ হলো দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চলতে থাকার কারণে রোগীর প্যানক্রিয়াসের ভিতরে প্যানক্রিয়াসের নালীটা অনেক মোটা বা চওড়া হয়ে গেছে। আর ঠিক প্যানক্রিয়াসের নালীর একেবারে শুরুর দিকে একটু কালো কালো দেখা যাচ্ছে। যেগুলো কালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্টোন বা পাথর। একটু যদি এবার এই রোগীর এক্সরে দেখেন তাহলে আরো ভালো বোঝা যাবে। এই যে লম্বাভাবে যে বোনস দেখা যাচ্ছে এটাকে বলে ভার্টিব্রা, এগুলো সাদা দেখা যাচ্ছে। ঠিক এই রিজনে দেখেন একটু এক্সট্রা সাদা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে প্যানক্রিয়াসের হেড রিজন স্টোন। অর্থাৎ প্যানক্রিয়াসটা ঠিক এই বরাবর থাকে। তাহলে এই প্যানক্রিয়াসের হেড রিজনে অনেক স্টোন ছিল, সেই স্টোনগুলো আমরা সব বের করে নিয়ে আসছি, যেগুলো আপনারা সার্জারি করাকালীন দেখতে পাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।